রফিক সাহেব ফুটপাতে হাত পা ছড়িয়ে বসে আছেন। কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন তিনি। কিছুক্ষণ আগেই তিনি মোহনার সাথে সজোরে ধাক্কা খেয়েছেন। সকালে স্ত্রীর সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে মর্নিং ওয়াকে বেরোয়েছিলেন রফিক সাহেব, তারপরই এই বিপদ। মোহনা বড় বড় চোখে তাকিয়ে আছে রফিক সাহেবের দিকে। কি করা উচিত বুঝতে পারছে না। শেষমেশ হাত বাড়িয়ে দিল রফিক সাহেবের দিকে। মোহনা, আঙ্কেল আসুন। রফিক সাহেব, কোথায় আসব? না মানে উঠে আসুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। এই মেয়ে, হাত সরাও বলছি, ফাজিল মেয়ে, ধাক্কা দিয়ে আমার মাজা ভেঙে দিয়ে আবার দরদ দেখানো হচ্ছে। আমি একাই যেতে পারবো, সরো বলছি। ওঠার চেষ্টা করে। আউ, ওরে বাবা রে, মারে, মরে গেলাম রে। মোহনা, আঙ্কেল আমি হেল্প করি? রফিক সাহেব রাগী চোখে মোহনার দিকে তাকালেন। আপাদমস্তক দেখে তারপর একটা ভিলিনি হাসি দিলেন। হঠাৎ এমন হাসি দেখে মোহনা ভয় পেয়ে যায়। এই লোকের মতলব কি কে জানে, এভাবে কি দেখছে, বিশ্রীভাবে হাসছে কেন? রফিক সাহেব প্রশ্ন করেন। রফিক সাহেব, বাড়ি কই? আপনার বাড়ি কই আমি কিভাবে জানব? রফিক সাহেব, তোমার বাড়ি কোথায়? মোহনা কি বলবে বুঝতে পারছে না। বাড়ি কোথায় বলা যাবে না, কারণ সে একটু আগে বাড়ি থেকে পালিয়ে এসেছে। মোহনা, বাড়ি বাড়ি একটু ভেবে, আমার বাড়ি সেন্ট মার্টিন। কি সেন্ট মার্টিন? সেন্ট মার্টিন কারো বাড়ি হয় এই প্রথম শুনলাম। তা এখানে আসছো কি কাজে? কাজ কাজ একটু ভেবে, হ্যাঁ কাজই তো, কাজ করতে আসছি ঢাকায়। তা কি কাজ করতে আসছো শুনি? কি কাজ যে করতে আসছি নিজেই তো জানি না, মনে মনে। রফিক সাহেব, এই মেয়ে, কি বিড়বিড় করছো তুমি? হ্যাঁ, কই না কিছু বলিনি তো। রফিক সাহেব, বললে না কি কাজ করতে আসছো? কি কাজ? যে কোনো কাজ পেলেই করব। রফিক সাহেবের মনে দিল্লিকা লাড্ডু ফাটল। সকালে বউয়ের সাথে ঝগড়ার কারণ মনে পড়ে গেল। রফিক সাহেব, শাহানা, এক কাপ চা দাও তো। সূর্যের আলো ফুটতে না ফুটতে কই যাওয়া হচ্ছে শুনি? কোথায় আবার যাব, মর্নিং ওয়াকে যাচ্ছি। বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে আসার সময় বাজার নিয়ে আসবা। এইবার যাও, চাটা খেয়ে তারপর যাই। ওরে আমার নবাব রফিকুদ্দৌলা, তোমার তো ২-৪টা চাকরানি আছে, তারা তোমার জন্য চা বানিয়ে বাতাস করছে। এভাবে বলছো কেন? চা দেবে না ভালো কথা, একটু সুন্দর করে বললেই তো হয়। কি, সারা দিন চাকরানির মতো খাটবো, আবার মিষ্টি মিষ্টি কথাও বলবো, তাই না? বাজারের ড্যাগ কেড়ে নিয়ে লাগবে না বাজার, তুমি আগে কাজের লোক খুঁজে আনো। একটা কাজের লোক খুঁজে আনার ক্ষমতা নেই, আবার চা খেতে চায়? বের হও বাড়ি থেকে। যতক্ষণ কাজের লোক না পাবা রাস্তায় বসে থাকবা, বাড়ি ঢুকলে খবর আছে তোমার। মোহনার ডাকে রফিক সাহেবের ঘোর ভাঙল। মোহনা, আঙ্কে কি ভাবছেন? রফিক সাহেব আবার ভিলেনি হাসি দিলেন। রফিক সাহেব, এই মেয়ে, আমাকে একটু ধরে উঠাও তো। মোহনার সাথ ধরে রফিক সাহেব উঠে দাঁড়ালেন। রফিক সাহেব, তুমি আমার সাথে চলো। মোহনা অবাক হয়ে, কোথায় যাব? রফিক সাহেব, আমার বাসায়। মোহনা ভয় পেয়ে গেল। মোহনা, বাসায়? বাসায় যাব কেন? রফিক সাহেব, আমার বাসায় কাজের লোক লাগবে। এই ধরো, থালা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করার লোক লাগবে। আচ্ছা, তুমি চা বানাতে পারো তো? ভয় পেয়ে, যে পারি। গুড, ভেরি গুড, তোমাকেই তো খুঁজছি আমি। আর শোনো, ঝগড়া করতে পারো তুমি? আমার পক্ষ নিয়ে শাহানা বেগমের সাথে তুমুল ঝগড়া করতে পারবে তো? শাহানা বেগমের মুখে একেবারে তালা লাগিয়ে দিতে হবে, পারবে না? মোহনা রফিক সাহেবের কথা কিছুই বুঝতে পারল না, তবুও ঘাড় নেড়ে জবাব দিল, জি পারবো। হা হা, এবার দেখব শাহানা বেগম, কিভাবে তুমি আমার বাসা থেকে আমাকেই বের করে দাও। চলো চলো, তাড়াতাড়ি চলো। আজ শাহানা বেগমের মুখে যদি আমি তালা না লাগিয়েছি তো আমার নাম রফিক না। ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং। ৫ মিনিট ধরে কলিং বেল বেজে যাচ্ছে। শাহানা বেগম রাগে কটকট করে দাঁত কামড়াচ্ছেন। এই ডুপ্লেক্স বিল্ডিংয়ের লম্বা সিঁড়ি বেয়ে তাকে এখন নিচে নামতে হবে। রফিক সাহেবও কম না, তিনি এক নাগারে বেল বাজিয়েই যাচ্ছেন। ভাবটা এমন যেন তিনি বিশ্ব জয় করে মাত্র বাড়ি ফিরলেন। আজ শাহানা বেগম আসুক না ঝগড়া করতে, ২-৪টা কথা রফিক সাহেবও শুনিয়ে দেবেন। সাহস কত বড়, তার বাড়ি থেকে তাকেই বের করে দিতে চায়। আজ স্ত্রীর মুখে টেপ লাগিয়ে তবে ছাড়বেন। অতি আনন্দে যেই না একটা ভিলেনি হাসি দিতে যাবেন, তখনই শাহানা বেগম দরজা খুলে দাঁড়ালেন। স্ত্রীর বদরাগী চেহারা দেখে রফিক সাহেবের মুখটা চুপসে গেল। রফিক সাহেব প্রশ্ন করলেন,
রফিক সাহেব, শাহানা, তোমার শরীর ভালো? রাখো তোমার ন্যাকামো, আগে বলো বেল বাজাচ্ছিলে কেন? রফিক সাহেব, বেল বাজাবো না, দরজা লাগানো ছিল তো। শাহানা বেগম, দরজা লাগানো ছিল তোমাকে কে বলছে? লাগানো ছিল না? তোমার হাত নাই, ধাক্কা দিয়ে দেখতে পারো নাই? প্রতিদিন সকালে নাস্তা বানিয়ে যেই না উপরে গিয়ে একটু শুতে যাব, সেই তোমার বেল বাজানো শুরু হয়ে যায়। দরজা খোলা থাকলেও বেল বাজাও, সমস্যা কি তোমার? না মানে বলছিলাম কি, জানোই যখন এমনটা হয় তাহলে ওপরে গিয়ে শোয়ার কি দরকার, নিচে বসে থাকলেই তো হয়। কি সারা দিন গাধার মতো খাটব, একটু রেস্টও নিতে দেবে না তোমরা আমাকে? আমি তো মানুষ না, আমি মেশিন, তাই না? বের হও বলছি। বলতে বলতে মোহনার দিকে চোখ পড়ল। এ কে? এ হচ্ছে তোমার কাজের মেয়ে। আমি নাকি কিচ্ছু পারি না, দেখেছ, তোমার জন্য ঠিকই কাজের মেয়ে নিয়ে আসছি। শাহানা বেগম এবার একটু শান্ত হলেন। শাহানা বেগম, নাম কি ওর? নাম? এই মেয়ে নাম কি তোমার? বাহ, নাম ঠিকানা কিচ্ছু জানে না, আবার বাসা পর্যন্ত নিয়ে আসছে। ঠিকানা জানি, সেন্ট মার্টিন। কি? সেন্ট মার্টিন? মোহনার দিকে তাকালেন। মোহনা, আমার নাম মোহনা, বাড়ি চট্টগ্রাম। শাহানা বেগম রাগী চোখে রফিক সাহেবের দিকে তাকালেন। রফিক সাহেব, বিশ্বাস করো, ওর বাড়ি সেন্ট মার্টিন, ও বলেছে আমাকে। চুপ করো তুমি। মোহনা, তুমি ভেতরে এসো। শাহানা বেগম মোহনাকে পেয়ে একেবারে শান্ত হয়ে গেছেন। সারা বাড়ি ঘুরিয়ে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। বুঝলি মা, আমার কোনো মেয়ে নাই, তুই আমার মেয়ে হয়ে এখানে থাকবি। মেয়ে যেমন বাড়িঘর বাবা মায়ের খেয়াল রাখে, তুইও তেমন সব কিছু আগলে রাখবি। আমি এখন থেকে বিশ্রাম নেব, বয়স হয়েছে, আর সংসারের কাজকর্ম ভালো লাগে না। মেজাজটাও কেমন খিটখিটে হয়ে যাচ্ছে দিন দিন। মোহনা, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি বুঝতে পেরেছি। এখন থেকে সব দায়িত্ব আমার, আমি সব কিছু সামলে নেব। শাহানা বেগম রাগী চোখে তাকালেন। এই মেয়ে বেরো, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। মোহনা ভয় পেয়ে গেল। মোহনা, কেন আন্টি, আপনি না বললেন মেয়ের মতো থাকতে? শাহানা বেগম, মেয়ের মতো থাকবি? তাহলে আন্টি কেন বললি আমাকে? আর আপনি কেন করছিস? ও, এই ব্যাপার, ঠিক আছে, তোমাকে মামনি বলে ডাকি। শাহানা বেগমের মুখে হাসি ফুটল। আচ্ছা, ডাকিস। আজ দুপুরের রান্না মোহনা করেছে। রফিক সাহেব খেতে বসে ভিলিনি হাসি দিলেন। রফিক সাহেব, দেখেছ, এমন কাজের মেয়ে এনেছি, তার রান্নার ঘ্রাণেই মন ভরে যায়। শাহানা বেগম, খবরদার, ওকে আর একবার কাজের মেয়ে বলেছ, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। রফিক সাহেব, কাজের মেয়েকে কাজের মেয়ে বলবো না তো কি মহারানী বলবো? ওর পোশাক আশাক চেহারা দেখে কি ওকে তোমার কাজের মেয়ে মনে হয়? কি সুন্দর ফুটফুটে মেয়ে আমার, ও আমার মেয়ে, ওকে মোহনা বলে ডাকবা। রফিক সাহেব মুখ বেঁকিয়ে তাকিয়ে রইলেন। মোহনা দুজনের কথা শুনে মিটিমিটি হাসছে। দুপুরের খাওয়া শেষ করে রফিক সাহেব এবং শাহানা বেগম পাল্লা দিয়ে ঘুমোচ্ছেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, এখনও কারও ঘুম ভাঙে না। এদিকে মোহনার অলস সময় কাটছে। দুপুরে ওর ঘুমানোর অভ্যাস নেই। ওকে যে রুমটা দেওয়া হয়েছে তা অনেক বেশি সুন্দর। নিজের বাড়িতেও যেমন রুমে থাকত তার চেয়েও অনেক সুন্দর এই রুমটা। সামনে সুন্দর বারান্দা, বারান্দা না বলে ছোটখাটো একটা ছাদও বলা যায়। ফুলের বাগান, তার পাশেই বসার জায়গা। মোট কথা, অলস সময় কাটানোর জন্য যথেষ্ট। সন্ধ্যা হতে চলল। মোহনা নিচে নেমে রান্নাঘরে ঢুকল, নাস্তা বানাবে। হঠাৎ কলিং বেল বেজে উঠল, ক্রিং ক্রিং। মোহনা দরজা খুলতেই অবাক। সুদর্শন একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে। মোহনা মনে করার চেষ্টা করল, কোন হিন্দি সিরিয়ালে যেন একে দেখেছিলাম, নাকি কোনো সিনেমাতে দেখছি। না, মনে পড়ছে না। ছেলেটা অবাক হয়ে মোহনার দিকে তাকিয়ে আছে। মোহনা এমনভাবে দরজায় দাঁড়িয়ে আছে যে না সরলে ভেতরে যাওয়া যাচ্ছে না। মোহনা এখনও তাকিয়ে আছে, অটোগ্রাফ চাইবে কিনা ভাবছে। ঠিক এমন সময় ছেলেটা কথা বলল। ছেলেটা, কে আপনি? মোহনা, আমি এ বাড়ির মেয়ে, আপনি কে? ছেলেটা, আমি চোর, চুরি করতে আসছি। মোহনা মনে মনে ভাবতে লাগল, চোর? চোরেরা এত হ্যান্ডসাম হয় নাকি? না মোহনা, চোরের চেহারায় মুগ্ধ হয়ে গেলে চলবে না, তোকে এখন জোরে চেঁচাতে হবে। মামুনি, মামুনি, চোর ধরেছি মামুনি। রফিক সাহেব ও শাহানা বেগম ছুটে আসলেন। শাহানা বেগম, কোথায় চোর? কিরে বাবা, কোথায় চোর? ছেলেটা, মা, চোর পালিয়েছে। রফিক সাহেব, পালিয়েছে? যাক, বুদ্ধিমান চোর মনে হচ্ছে। শাহানা বেগমকে রাগী চোখে তাকাতে দেখে রফিক সাহেব চুপ হয়ে গেলেন। শাহানা বেগম, কি সাংঘাতিক ব্যাপার, আজকাল বাড়িতে চোর ঢুকে পড়ছে। মোহনা, ভালো করে দরজাটা লাগিয়ে রাখিস মা। মোহনা চুপচাপ মাথা নাড়ল। ছেলেটা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল।
মোহনা প্রশ্ন করল, মোহনা, মামুনি, ওই ছেলেটা কে? শাহানা বেগম, কোন ছেলেটা? ওই যে এইমাত্র ওপরে গেল যে। ও, তো রিহান, আমার ছেলে। ছেলে? হ্যাঁ, অফিস থেকে মাত্র ফিরল। ওর জন্য নাস্তা বানাতে হবে। ওর আবার নিত্য নতুন নাস্তা না পেলে মুড অফ হয়ে যায়। আমি রান্নাঘরে যাই, তুই আয়। শাহানা বেগম নাস্তা রেডি করে মোহনার হাতে ধরিয়ে দিলেন। শাহানা বেগম, যা দিয়ে আয়। কোথায় দিয়ে আসব? কোথায় আবার? রিহানের ঘরে। আমি যাব? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। মামনি, কাদো কাদো গলায়। কি হলো? আমি পারবো না, ওই চোরটা আমাকে বকা দিবে। দেখো মেয়ের কাণ্ড, এখনো চোরের ভয় পাচ্ছে। চোর তো পালিয়েছে, আর আমি দরজা লক করে রেখেছি। চোর আর আসবে না। যা যা, নাস্তাটা দিয়ে আয়। মোহনা কাঁদো কাঁদো মুখে এগিয়ে গেল। আল্লাই জানে কপালে কি আছে। মোহনা রিহানের রুমের সামনে গিয়ে দরজায় নক করে। রিহান? ইয়েস, কাম ইন। মোহনা ভেতরে ঢুকল। একবার রিহানের দিকে তাকালো। রিহান গভীর মনোযোগ দিয়ে নিউজ পেপার পড়ছে। রুমে কে ঢুকল সেদিকে খেয়াল নেই। মোহনা নাস্তার ট্রে টেবিলের ওপর রেখেই পালাবে, এমন সময় রিহান কথা বলল। রিহান, আপনাকে বাবা এনেছে তাই না? হ্যাঁ, কিভাবে বুঝলেন? এ আর নতুন কি? জি, কিছু না। কি নাম আপনার? মোহনা। নাইস নেম। থ্যাঙ্কস। আর সরি। সরি কেন? ওই যে তখন চোর ভাবলাম। হাসল। ইটস ওকে। আমি আসছি, নাস্তা রেখে গেলাম। মোহনার রিহানের রুম থেকে বের হয়ে জোরে দম ফেলল। দমটা যেন ভয়ে আটকে ছিল। না, মানুষটা খারাপ না। মোহনা মুচকি হেসে নিচে নেমে রান্নাঘরে গেল। শাহানা বেগম, মোহনা, যা তো নবাব রফিকুদ্দৌলাকে নাস্তাটা দিয়ে আয়। কাকে দিব? হঠাৎ কাঁচের জিনিস ভাঙার শব্দ পাওয়া গেল। শাহানা বেগম এবং মোহনা ছুটে সিঁড়ির সামনে এসে দাঁড়াল। সিঁড়িতে রিহান দাঁড়িয়ে আছে। তার সামনে নাস্তার প্লেট, পিরিচ, গ্লাসের ভাঙা অংশ গড়াগড়ি খাচ্ছে। শাহানা বেগমের উৎসুক চোখের দিকে তাকিয়ে রিহান মৃদু হাসল। হাত থেকে পড়ে ভেঙে গেল। আপনি এগুলো নিয়ে নামতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন। ভাবলাম ড্রয়িং রুমে বসে খেলা দেখব আর চা খাবো, কিন্তু কিভাবে যে পড়ে গেল। রিহান নিচু হয়ে কাচের টুকরো তুলতে গেলে মোহনা ছুটে আসে। মোহনা, হাত দেবেন না প্লিজ, আমি তুলছে। আউ! মোহনার পায়ের নিচে কাচের টুকরা পড়ে পা কেটে গেছে। মোহনা সিঁড়িতে বসে পড়ল। রক্তের ফোঁটা পা বেয়ে সিঁড়িতে পড়ছে। শাহানা বেগম মোহনাকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসালেন। রিহান এক দৌড়ে নিজের রুমে চলে গেল। শাহানা বেগম, কি কাণ্ড করলে বলতো? ওভাবে কেউ খালি পায়ে ছুটি যায়? মোহনা, কিচ্ছু হয়নি মামনি, সরো তো, আমি পা ধুয়ে আসছি। রিহান ড্রয়িং রুমে ঢুকল। রিহান, এখন তো পায়ে পানি লাগানো যাবে না। আগে কাচের টুকরা পা থেকে বের করতে হবে। দাঁড়ান, আমি দেখছি। মোহনা, আপনি দেখবেন মানে? আপনি কি আমার পায়ে হাত দেবেন নাকি? রিহান, উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে যে কোনোখানেই হাত দেওয়া যায়, না হলে ডাক্তাররা কারো চিকিৎসা করতে পারত না। মোহনা কাঁদে কাঁদো গালায়, মামনি। শাহানা বেগম, চিন্তা করিস না মা, রিহান এসব খুব ভালো পারে। ছেলেটা আমার ডাক্তার হতে চেয়েছিল। এসব টুকটাক ডাক্তারই ও ছোটবেলা থেকেই করে। শাহানা বেগম উঠে দাঁড়ালেন। শাহানা বেগম, যাই কাচের টুকরাগুলো পরিষ্কার করে ফেলি, নয়তো নবাব রফিকুদ্দৌলা এসে আবার ওখানেই আছাড় খাবে। মোহনা, মামনি, তুমি থাকো না এখানে। ওরে বাবা, আমি রক্ত দেখতে পারি না। আমার শরীর ঠান্ডা হয়ে আসে, মাথা ঘোরে। রিহান, মায়ের হার্টে সমস্যা আছে, উনি এসব দেখলে ভয় পান। মা, তুমি যাও বিশ্রাম করো। শাহানা বেগম চলে গেলেন। মোহনার পায়ের নিচে একটা কাচের টুকরা আটকে আছে। রিহান মোহনার পা নিজের হাতে তুলে নিল। সযত্নে কাচের টুকরাটা বের করে রক্ত মুছে পা বেঁধে দিল। অবাক ব্যাপার, মোহনার একটুও ব্যথা লাগেনি। কাজ শেষ করে রিহান নিজের রুমে চলে যায়। মোহনা এক দৃষ্টিতে রিহানের চলে যাওয়া দেখতে লাগল। ঘোর ভাঙল রফিক সাহেবের ডাকে। রফিক সাহেব, এই মেয়ে, কি হয়েছে এখানে? মোহনা, কিছু হয়নি তো। রফিক সাহেব, বললেই হলো, আমি যে দেখছি রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। কেউ খুনটুন হয়েছে নাকি? জি, খুন? সে যা হোক গে যাক, আমার চা তো দিল না কেউ। এই মেয়ে, চা কই আমার? শাহানা বেগম সিঁড়ি বেয়ে নেমে এলেন। উফ, এই মানুষটাকে নিয়ে আর পারি না। দেখছো যে মেয়েটার পা কেটে গেছে, আর তুমি আছো তোমার চা নিয়ে।
রফিক সাহেব, কাজের মেয়ের পা কেটে গেছে বলে কি চা খাওয়া বন্ধ করে দিব? শাহানা বেগম, বের হও, বের হয় বলছি। ইস, আমার মেয়েটার পা কেটে গেছে না? থাক থাক, আজ আর চা নাই বা খেলাম। হঠাৎ হাসির শব্দ পেয়ে মোহনা উপরে তাকালো। রিহান উপরে দাঁড়িয়ে বাবা মায়ের ঝগড়া দেখছে আর হাসছে। রিহানের হাসিটা অনেক সুন্দর, হিন্দি সিরিয়ালের কোনো নায়কটার মতো যে লাগে। ধ্যাত, মনেই পড়ছে না। আজ খুব ভোরে ঘুম ভেঙে গেছে মোহনার। কাল রাতে পা কেটে যাওয়াতে মামনি মোহনাকে বাচ্চাদের মতো তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিয়েছিলেন। তাকে কিছুতেই বোঝানো যায়নি যে মোহনা বাচ্চা মেয়ে না, আর তাই ভোর হতে না হতেই ঘুম শেষ। বারান্দার এক কোণে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে মোহনা, আমারও পরানো যাহা চায়। এমন পরিবেশে একাকী গান গাওয়ার মাঝে অন্যরকম আনন্দ আছে। মোহনা গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল। রাস্তায় রফিক সাহেবকে দেখা যাচ্ছে। মর্নিং ওয়াকে বেরিয়েছেন তিনি। মোহনার মন খারাপ হয়ে গেল। ইস, কাল সন্ধ্যায় আঙ্কেলের চা খাওয়া হয়নি, এখনও চা না খেয়েই বেরিয়ে গেলেন। মোহনা তাড়াতাড়ি নিচে নেমে রান্নাঘরে ঢুকল। চা এবং সকালের নাস্তা বানিয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর রিহান অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো। রিহান, শরীর কেমন আছে এখন? মোহনা ড্রয়িং রুমে বসে আনমনে কি যেন ভাবছিল। রিহানের কথায় চমকে তাকালো। মোহনা, হ্যাঁ ভালো। রিহান, পায়ের ব্যথা কি একটু কমেছে? মোহনা, আপনি যেভাবে ড্রেসিং করে দিয়েছেন, ব্যথা তো টেরই পাইনি। থ্যাঙ্কস। রিহান একটু হাসল, তারপর বলল, রিহান, সরি। মোহনা, সরি কেন? আমার জন্য কাল আপনার পা কাটল। মোহনা, আপনার জন্য কেন হবে, ওটা আমার ভাগ্যে ছিল। রিহান, তারপরও আমি ওগুলো না ভাঙলে তো আর এত কিছু হতো না। সব কিছুর জন্য সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি এত সকালে যাচ্ছেন কোথায়? অফিসে। রাস্তায় অনেক জ্যাম হয়, তাই আগেই বেরোতে হয়। নাস্তা করবেন না? নাস্তা? মা তো মনে হয় এখনো ওঠেনি। মোহনা, নাস্তা আমি বানিয়েছি। রিহান, আপনি বানিয়েছেন? মা জানলে খবর আছে আপনার। মোহনা, কিচ্ছু হবে না, মামনিকে আমি সামলে নেব। আপনি টেবিলে এসে বসুন, আমি খাবার দিচ্ছি। মোহনা খাবার বেড়ে দিল। রিহান খেতে খেতে কথা বলতে থাকে। রিহান, আচ্ছা, বাবা আপনাকে কোথায় পেল বলুন তো? ফুটপাতে। কি? ফুটপাতে? হা 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 হা। ওভাবে হাসছেন কেন? আপনি ফুটপাতে কি করছিলেন? হাঁটছিলাম। আচ্ছা, বুঝলাম। তা বাসা কোথায় আপনার? চট্টগ্রাম। তা চট্টগ্রাম থেকে ঢাকায় এসে ফুটপাতে হাঁটছিলেন কেন? ওখানে কি ফুটপাত নেই? মোহনা, চুপ। রিহান, ব্যাপারটা কি একটু খুলে বলেন তো? মোহনা, চুপ। কি হলো, কথা বলছেন না যে? মোহনা, ঢাকায় বেড়াতে এসেছি। দেখেন, বেড়াতে এসে কেউ অন্যের বাড়িতে এভাবে থাকে না। বাবা মাকে যেভাবে বোঝাচ্ছেন, আমাকে তো ওভাবে বোঝাতে পারবেন না। আমাকে সত্যটা বলুন, কথা দিচ্ছি কাউকে বলবো না। আর যতদিন খুশি এখানে থাকবেন, কোনো সমস্যা নেই। শুধু সত্যটা জানতে চাই। মানে, আমি... হঠাৎ কলিং বেল বেজে উঠল। একবার দুবার নয়, একসাথে 5 বার। মোহনা ছুটে গিয়ে দরজা খুলল। রফিক সাহেব হাসি মুখে দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার পাশে অল্প বয়সী একজন মহিলা। রফিক সাহেব, হে হে, কই কই, তিনি কই? মোহনা, কে কই আঙ্কেল? তিনি, তোমাদের মালকিন। মোহনা, মামুনি? হ্যাঁ হ্যাঁ, কোথায় তিনি? ততক্ষণে শাহানা বেগম সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। শাহানা বেগম, কি হয়েছে রে মোহনা? কে চিল্লায়? শাহানা বেগমের গলার আওয়াজ শুনে রফিক সাহেব চুপসে গেলেন। শাহানা বেগম দরজার কাছে এগিয়ে এলেন। রিহানও এসে মায়ের পাশে দাঁড়াল। রফিক সাহেব, হে হে, ভালো আছো শাহানা? মেজাজ ভালো তোমার? শাহানা বেগম রফিক সাহেবের পাশে দাঁড়ানো মহিলার দিকে তাকাল। শাহানা বেগম, ওকে? হা হা হা, ওকে ওকে, মেজাজ ওকে আছে, হা হা হা। শাহানা বেগম, ওই মেয়েকে? রফিক সাহেব আবার চুপসে গেলেন। রফিক সাহেব, ও হচ্ছে... এই, তুমি যেন কে? মহিলা, আমি মোহনার আম্মা। রফিক সাহেব, ও হচ্ছে মোহনার আম্মা, মোহনাকে নিতে এসেছে। মোহনা শাহানা বেগমের পেছনে লুকালো। শাহানা বেগম, এই, কি সব উল্টাপাল্টা বলছো তুমি? রফিক সাহেব, উল্টাপাল্টা না, সত্যি কথা। রাস্তায় বসে কাঁদছিল, বলল তার মেয়ে মোহনাকে খুঁজে পাচ্ছে না, তাই নিয়ে এলাম। আর মোহনা তো চা বানাতে পারে না, ওকে রেখে লাভ নাই, দিয়ে দাও দিয়ে দাও। এবার রিহান কথা বলল। রিহান, বাবা, তোমার কি সমস্যা বলো তো? প্রতিদিন একটা না একটা কাণ্ড ঘটাচ্ছ। মোহনা এই মহিলার মেয়ে, তোমার বিশ্বাস হয়? বিশ্বাস হবে না কেন? কাল যেখানে মোহনাকে পেয়েছিলাম, সেখানেই তো এই মহিলা বসে কাঁদছিল। মহিলা, আপনারা পরে ঝগড়া কইরেন, আমার মোহনারে দেন, নিয়া বাড়ির যাই। রিহান মোহনাকে সামনে ডাকল। মোহনা ভয়ে ভয়ে এগিয়ে এলো। রিহান, এই যে আপনার মোহনা, নিয়ে যান। মহিলা, ফাগলে কয় কি? আমার মোহনা একদিনে এত বড় হইল কেমতে? রিহান, কাল মোহনার বয়স কত ছিল? মহিলা,
3 বছর রিহান গতকাল 3 বছর ছিল আজ 30 বছর হয়ে গেছে আগামীকাল 300 বছর হওয়ার আগেই নিয়ে যান আপনার মেয়েকে মহিলা আমার এত বড় মোহনা লাগব না স্যার আমি যাই মহিলা তড়িঘড়ি করে পালালো শাহানা বেগম রফিক সাহেবের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন শাহানা বেগমের কাণ্ড দেখে মোহনা ভীতু চোখে তাকিয়ে আছে রিহান মুচকি হাসল রিহান এইবার বাবার খবর আছে আমি অফিস যাচ্ছি আপনি দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন রিহান বেরোনোর জন্য পা বাড়াতেই মোহনা ডাকল শুনুন রিহান পেছন ফিরে তাকালো মোহনা আমার বয়স কিন্তু 30 না আরও কম মোহনার কথা শুনে রিহান হেসে ফেলল রিহান আপনার ঢাকায় বেড়াতে আসার গল্পটা শোনা হলো না অফিস থেকে ফিরে শুনব বাই মোহনা দরজা লাগিয়ে রান্নাঘরে ঢুকল কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকা গেল না শাহানা বেগম মোহনাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছেন আজ তাকে কাজ করতে দিবেন না মোহনার পায়ের ক্ষত ভালো না হওয়া পর্যন্ত তাকে নাকি রেস্ট নিতে হবে সারা দিন ঘর গুছিয়ে ছোট্ট ব্যালকনির বাগানে ঘুরে ফিরেই মোহনার সময় কাটল সন্ধ্যায় ব্যালকনি থেকে রিহানকে দেখতে পেল মোহনা অফিস থেকে ফিরে রিকশা থেকে মাত্র নামল কাল এমন সময় মামনি ঘুমিয়েছিল দরজা খুলতে হবে নাস্তা বানাতে হবে এমন সময় কলিং বেল বেজে উঠল মোহনা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ততক্ষণে শাহানা বেগম দরজা খুলে দিয়েছেন রান্নাঘর থেকে ভাজা পিঠার গন্ধ আসছে মোহনা রান্নাঘরে ঢুকল শাহানা বেগম মোহনাকে দেখে কটকট করে তাকালেন শাহানা বেগম তুই এখানে কেন এমনি মামনি ভাজা পিঠার গন্ধে আর থাকতে পারলাম না শাহানা বেগম খুব খুশি খুশি মুখে বাটিতে কয়েক পিচ ভাজা পিঠা তুলে দিলেন নে খা আমার রেহান খুব পছন্দ করে তাই বানালাম আর শোন এটা খেয়ে রেহানের ঘরে নাস্তা দিয়ে আসবি মোহনা আমি আমার কোমরে ব্যথা আমি এই লম্বা সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়েই হাঁপিয়ে যাই আর নাস্তা হাতে নিয়ে কিভাবে যাই বল কেন তোর কি কষ্ট হয় নাস্তা দিয়ে আসতে না মামনি কষ্ট হয় না তবে ওনার সামনে গেলে আমার কেমন ভয় লাগে কি কাকে ভয় লাগে ওই যে ওনাকে রিহানকে তুই রিহানকে ভয় পাস ওকে ভয় পাওয়ার কি আছে ও খুব শান্ত স্বভাবের কারোর ওপর রাগ করে না কাউকে বকাঝাকাও করে না কখনো ওকে ভয় পাওয়ার কিচ্ছু নেই মা যা নাস্তাটা দিয়ে ঘরে গিয়ে রেস্ট নে কষ্ট করে আর নামতে হবে না মোহনা নাস্তা নিয়ে রিহানের রুমের সামনে দাঁড়িয়ে আছে ভয়ে হার্টবিট বেড়ে গেছে কেন জানি আজ অনেক ভয় করছে মোহনা দরজায় নক করল রিহান আসো মোহনা ভিতরে ঢুকল রিহান ম্যাগাজিন পড়ছিল মুখ তুলে তাকালো রিহান ও আপনি আসুন মোহনা নাস্তা এনেছি মোহনা ছোট টেবিলে নাস্তা রাখল মোহনা নাস্তা রেখে গেলাম তাড়াতাড়ি খেয়ে নেবেন নয়তো ঠান্ডা হয়ে যাবে মোহনা চলে যাচ্ছিল পেছন থেকে রিহান ডাকল রিহান শুনুন মোহনা চমকে পিছনে ফিরল হার্টবিট আরও বেড়ে গেল কোনো মতে বলল মোহনা জি রিহান আপনার গানের গলা অনেক সুন্দর মোহনা অবাক হয়ে আপনি কখন শুনলেন রিহান ওই যে সকালে গুনগুন করে গাইছিলেন মোহনা লজ্জায় মাথা নিচু করে রইল রিহান বসেন আপনার গল্প শুনি মোহনা গল্প আপনার ঢাকায় বেড়াতে আসার গল্প মোহনা কি বলবে বুঝতে পারছে না রিহানকে উল্টাপাল্টা বুঝিয়ে লাভ নেই মিথ্যা বললে সে ঠিকই বুঝে ফেলবে তাই সত্যিটা বলে দেওয়াই ভালো রিহান কি হলো শুরু করুন আমার বাড়ি চট্টগ্রাম আমি বিবিএ চতুর্থ বর্ষের ছাত্রী আমার বাবা মোহাম্মদ মিজাগুর রহমান উনি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতেন 2 বছর হলো রিটায়ার্ড করেছেন এখন তিনি চাইছেন তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিতে রিহান কি করে আপনার বাবার বন্ধুর ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ভালো তো বিয়ে করে ফেলুন আমি অপরিচিত কাউকে বিয়ে করতে চাই না আমার এক কাজিন ঢাকায় থাকে তাকে বিয়ে ওই ছেলের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম খোঁজ নেওয়ার পর জানা যায় ওই ছেলে আমার কাজিনের অফিসের বস তারপর আমার কাজিন ওই ছেলের সম্পর্কে যেসব নিউজ দিল তারপর আর তাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না কি নিউজ দিয়েছিল আপনার কাজিন তার চরিত্র নাকি খুব খারাপ অফিসের মেয়েগুলো তার জন্য মান সম্মান নিয়ে কাজ করতে পারে না নেশা করে বদমেজাজি সবাইকে গালাগাল করে ঢেঁড়সের মতো লম্বা কুচকুচে কালো হাতির মতো পেট মোটা চোখে কম দেখে আর কি ঠিকমতো ব্রাশ করে না মুখে অনেক দুর্গন্ধ হা 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 মোহনা আপনি হাসছেন কেন কই না তো হাসছি না আপনি বলুন মোহনা আমি তার একটা সুন্দর নাম দিয়েছি কি নাম দিয়েছেন কাকতারুয়া কি কাকতারুয়া হা 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 নাইস নেম হা 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 আচ্ছা তারপর কি হলো তারপর বাবাকে বললাম এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না এই ছেলে ভালো না রিহান তারপর আপনার বাবা কি বললেন
বাবা বলল পরশু ওরা তোকে দেখতে আসবে, পছন্দ করলে পরশুই বিয়ে, কি আর করা, ওই দিন রাতেই পালিয়ে আসলাম বাড়ি থেকে। আপনার কাজিন বলল আর আপনি সেটা বিশ্বাস করে বাড়ি ছেড়ে পালালেন, নিজে একবার যাচাই করে দেখলেন না? রনি ভাইয়া তো তাকে ভালোভাবেই চেনে, তার অফিসের বস, আমি শুধু শুধু যাচাই করতে যাব কেন? আপনার কাজিনের নাম রনি? হ্যাঁ, রবিউল ইসলাম রনি। তা পালিয়ে কোথায় যাবেন ভেবেছিলেন, কাজিনের বাসায়, নাকি বয়ফ্রেন্ড আছে? কি বলেন, বয়ফ্রেন্ড থাকবে কেন? আমি অনেক ভালো মেয়ে, প্রেম ট্রেম করি না। ও আচ্ছা, প্রেম ছাড়াই বাড়ি থেকে পালালেন, অনেক সাহসী আপনি। হ্যাঁ, নিজেকে এখন বাংলা সিনেমার নায়িকা মনে হচ্ছে। নায়কবিহীন নায়িকা। তা কাজিনের বাসায় না গিয়ে এখানে কেন? কাজিন বন্ধুদের নিয়ে ম্যাচে থাকে, ওখানে যাওয়াটা খারাপ দেখায়। প্রথমে ভেবেছিলাম কোনো হোস্টেলে উঠে যাব, কিন্তু তার আগে আঙ্কেল। বুঝলাম, জীবনের ওপর অনেক বড় রিস্ক নিয়ে ফেললেন আপনি। আর আপনার ভাগ্য ভালো যে আপনি আমাদের এখানে এসেছেন, কোনো খারাপ লোকের খপ্পরে পড়লে কি হতো? আমার ভাগ্য ভালো যে আপনাকে পেয়েছি। কি হো? না মানে, আমার ভাগ্য ভালো যে আমরা আপনাদের পেয়েছি, একজন মা পেয়েছি। মোহনা, হ্যাঁ মামনি, আমাকে মায়ের মতো আদর করেন, আবার মায়ের মতোই শাসন করেন। মা সারাদিন বাড়িতে একা থাকে, কথা বলার মতো কাউকে পায় না, তাই মেজাজটা একটু খিটখিটে হয়ে গেছে। তবে আপনি আসার পর থেকে মা এখন অনেকটা শান্ত থাকে, আগের মতো সবাইকে বকাঝকাও করে না। আপনি বিয়ে করলেই তো পারেন, তাহলেই তো সব সমস্যা মিটে যায়। রিহান কোনো জবাব না দিয়ে একটু হাসল, তারপর চায়ের কাপ হাতে নিল। রিহান, নাস্তা করেছেন? জি। রিহান, আপনার পায়ের কি অবস্থা, ঔষধ আনতে হবে? না না, ঔষধ লাগবে না, ব্যথা নেই এখন। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন। জি আচ্ছা। রিহান নাস্তা শেষ করে আবার ম্যাগাজিনে মন দিল। মোহনা নাস্তার ট্রে হাতে নিয়ে উঠে দাঁড়াল। আমি আসছি। রিহান তাকালো না, শুধু বলল, সকাল থেকে অনেক কাজ করেছে মোহনা, সমস্ত ঘরের ধুলাবালি ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে ফেলেছে। প্রতিটা ঘরের ফার্নিচার মুছে গুছিয়ে দিয়েছে, শুধু রিহানের ঘরটা পরিষ্কার করা হয়নি। রিহানের অনুপস্থিতিতে তার ঘরে ঢোকাটা কি ঠিক হবে? মোহনা রিহানের ঘরে উকি দিল, দরজা খোলা, তারপরও সাহস হচ্ছে না। এই মানুষটার কথা মনে পড়লেই মোহনার হার্টবিট বেড়ে যায়, কেমন ভয় ভয় লাগছে। পেছন থেকে শাহানা বেগমের কণ্ঠ শুনে মোহনা চমকে উঠল। শাহানা বেগম, কিরে, কি করছিস ওখানে? মামুনি, ওনার ঘরটা। শাহানা বেগম ঘরে উকি দিলেন। কি হয়েছে ঘরে? সব ঘর পরিষ্কার করে সুন্দর করে গুছিয়েছি, শুধু এই ঘরটা বাকি। তো এই ঘরটাও কর, নিষেধ করছে কে? তুই এই বাড়ির মেয়ে, তোর ইচ্ছামতো সব গুছিয়ে রাখ। কিন্তু উনি যদি রাগ করেন? রাগ করবে কেন? তুই তো আর কিছু নষ্ট করছিস না, শুধু গুছিয়ে রাখবি, রাগ করবে না। শাহানা বেগমের কথায় মোহনা সাহস পেল। মোহনা রিহানের রুম পরিষ্কার করে সুন্দরভাবে গোছাল। এলোমেলো কাপড়, গল্পের বই, বিছানা সবকিছু পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে রাখল। টেবিল গোছানোর সময় টেবিলের নিচে একটা চেক বই পেল। চেক বইটি বিছানার ওপর রেখে মোহনা রুম থেকে বেরিয়ে আসল। মোহনা দুপুরে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও বুঝতে পারেনি। ঘুম ভাঙল শাহানা বেগমের ডাকে। শাহানা বেগম, কি রে মোহনা, শরীর খারাপ লাগছে নাকি তোর? মোহনা ঘুম ঘুম চোখে শাহানা বেগমের দিকে তাকালো। না মামনি, এমনিতেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। শাহানা বেগম, আচ্ছা, তাড়াতাড়ি উঠে নাস্তা করে নে। মোহনা, আরেকটু ঘুমাই মামনি, তারপর নাস্তা করব। শাহানা বেগম, কয়টা বাজে জানিস? কয়টা? 7:30। কি, 7:30? ওনার নাস্তা আমি দিয়েছি। ইস, আমাকে ডাকলেই তো পারতে মামনি, তোমার নাস্তা নিয়ে ওপরে উঠতে অনেক কষ্ট হয়েছে তাই না মামনি? রিহান, নিচে এসে নাস্তা নিয়ে গেছে, তুই আসার আগে তো ওই নিচে এসে নাস্তা নিয়ে যেত। ও হ্যাঁ, রিহান তোকে খুঁজছিল, কি যেন দরকার আছে বলছিল। তুই গিয়ে দেখ কি বলে, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নেই। মোহনার হার্টবিট আবার বেড়ে গেল। রিহানোকে খুঁজেছে, কিন্তু কেন? বকবে না তো? সকালে রিহানের রুম গুছিয়ে এসেছে, কিছু ভুল হয়নি তো? কিছু হারিয়ে যায়নি তো? মোহনা এক লাফে খাট থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পেল। যে পায়ে কাঁচ গেঁথেছিল সেই পায়ের নিচে কি যেন পড়েছে, খুব ব্যথা করছে। মোহনা ওয়াশরুমে গিয়ে মুখে একটু পানির ছিটা দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। রিহানের রুমের দরজা খোলা, অন্যদিন এমনভাবে চাপানো থাকে বাইরে থেকে কিছু দেখা যায় না। রিহান আজ ম্যাগাজিন পড়ছে না, আধো শোয়া অবস্থায় কপালে হাত রেখে কি যেন ভাবছে।
মোহনাকে দরজায় দাঁড়াতে দেখে রিহান সোজা হয়ে বসল। আসুন। মোহনা ভিতরে ঢুকে দাঁড়িয়ে রইল। রিহান উঠে দাঁড়াল। রিহান, আমার ঘর আপনি গুছিয়েছেন? মোহনা ভয় পেয়ে, জি। রিহান, এই চেক বইটা কোথায় পেয়েছেন? টেবিলের নিচে পড়েছিল। রিহান, বিছানায় রাখা ঠিক হয়নি, খুব গুরুত্বপূর্ণ এটা, অনেক দিন ধরে খুঁজছিলাম। রিহান মোহানার দিকে চেক বই এগিয়ে দিল। রিহান, এটা নিয়ে আলমারিতে রাখুন। মোহানা এবার ভয় পেল, কাঁদো কাঁদো গলায় বলল, জি আমি। রিহান, আপনি, এটা নিয়ে আলমারিতে রাখুন। মোহানা চেক বই হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে রইল। রিহান, কি হলো? এটা আলমারিতে রাখতে বলেছি। মোহানা রিহানের আলমারি খুলে চেক বইটি রাখল। রিহান, আগামীকাল আমার আলমারিটাও গুছিয়ে দিবেন। মোহানা এবার কেঁদে ফেলল। মোহানা, সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনার জিনিসে হাত দিলে আপনি রাগ করবেন। সবগুলো ঘর গোছালাম, তাই ভাবলাম আপনার ঘরটাও গোছাই। বিশ্বাস করেন, আমি মামুনির কাছে অনুমতি নিয়ে তারপর আপনার রুমে ঢুকেছিলাম। রিহান, অনুমতি নিতে বলেছে কে? জি। রিহান, বললাম কারো অনুমতি নিতে হবে না। আপনি প্রতিদিন আমার ঘরে আসবেন, আমার রুম সুন্দর করে গুছিয়ে দিবেন, আর কাল অফিস থেকে এসে যেন দেখি আমার আলমারি সুন্দর করে গোছানো, ওটার ভেতরে এমন অবস্থা কিচ্ছু খুঁজে পাই না। মোহানা এবার বুঝতে পারল রিহান রাগ করেনি। জি, আচ্ছা, বলে মোহানার রুম থেকে বের হবে এমন সময় রিহান ডাকল, রিহান দাঁড়ান। মোহানা চুপচাপ দাঁড়িয়ে রইল। রিহান মোহানার দিকে এগিয়ে এলো। রিহান, আপনার পায়ে কি হয়েছে? মোহানা, কিছু না। রিহান, কিছু না মানে রক্ত পড়ছে? মোহানা এবার নিজের পায়ের দিকে তাকালো। পায়ে প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু রক্ত পড়ছে এতক্ষণ খেয়াল করেনি। রিহান, গতকালই তো বললেন ব্যথা নেই, আজ আবার রক্ত পড়ছে কেন? দেখি, এখানে বসেন, দেখি কি হয়েছে। মোহানা কিছু বলার আগেই রিহান মোহানার হাত ধরে একটা চেয়ারে বসালো। আগের বাঁধন খুলে দেখার চেষ্টা করছে কি হয়েছে। রিহান, আবার কাটল কিভাবে? একই জায়গায় বারবার কাটলে তো ইনফেকশন হয়ে যাবে। দাঁড়ান, ঔষধ লাগিয়ে দেই। মোহানা, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। রিহান, মাকে ডাকবো? মোহানা, মামুনি ঘুমাচ্ছে, ডাকবেন না প্লিজ। রিহান মোহানার পায়ে ঔষধ লাগিয়ে পা বেঁধে দিল। রিহান, চলুন আপনাকে রুমে দিয়ে আসি। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। রিহান, কেন, আমার সাথে যেতে সমস্যা? মোহানা কোনো জবাব দিল না। রিহান, আমাকে ধরুন। জি। রিহান মোহানার হাত ধরে নিজের কাঁধের ওপর রাখল, তারপর নিজেই মোহানাকে ধরে রুমে দিয়ে আসলো। রিহান, কাল রেস্ট নেবেন, কোনো কিছু গোছাতে হবে না। রিহান মোহানার রুম থেকে বেরিয়ে গেলে মোহানা অনুভব করল ওর পায়ে কোনো ব্যথা নেই। এই ছেলেটা সম্ভবত জাদু জানে, একটু ছুঁয়ে দিলেই ব্যথা সেরে যায়। রিহান অফিসে চলে গেছে। মোহানা নাস্তা করেই রিহানের রুমে ঢুকল। আজ আর ভয় করছে না। রিহান নিজেই অনুমতি দিয়েছে তার রুমে আসার জন্য। মোহানা গতকাল রিহানের রুম গুছিয়ে রেখেছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে গতকাল এই রুম কেউ গোছায় না, একেবারে লণ্ডবণ্ডা অবস্থা। মোহানা রুম গুছিয়ে আলমারি গোছাতে বসল। কিছু ভাঁজ নষ্ট হওয়া কাপড় আলাদা করে রাখল ধোয়ার জন্য। কাপড়ের ভাঁজ থেকে একটা ভিজিটিং কার্ড নিচে পড়ল। মোহানা কার্ডটা হাতে নিয়ে চমকে গেল। এ কি, এই কার্ড এখানে কেন? মোহানা কার্ডটা নিজের কাছে রাখল। গোছানো শেষ করে মোহানা রুম থেকে বের হয়ে নিজের ঘরে গেল। কার্ডের ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারছে না। এই কার্ড তো রিহানের আলমারিতে থাকার কথা না, এইটা তো কাকতারুয়ার কার্ড। বাবার রুম থেকে তো মোহানা এমনই একটা কার্ড পেয়েছিল, আর বাবা মাকে বলেছিল এটা কাকতারুয়ার কার্ড। এই কার্ড দিয়েই তো মোহানা ওর কাজিনের কাছ থেকে কাকতারুয়ার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিল। তাহলে এটা রিহানের কাছে কেন? হতে পারে অন্য কারোর, এটা রিহানের পরিচিত কারো। বিকেলে মোহানা শাহানা বেগমের রুমে গেল। রফিক সাহেব রুমে নেই, মাত্র বেরিয়েছেন। মোহানাকে দেখে শাহানা বেগম কাছে ডাকলেন। শাহানা বেগম, আয় মা, সারাদিন কি এত কাজ করিস বলতো, তোকে একটু কাছে পাই না, আমার পাশে বসে কিছুক্ষণ গল্প করা যায় না? মোহানা, আমি তো মাঝে মধ্যেই তোমার রুমে আসি মামনি, তুমি ঘুমিয়ে থাকো তাই চলে যাই। শাহানা বেগম, ঘুমিয়ে থাকলেই তুই চলে যাবি? আমাকে ডাকবি তো? আচ্ছা মামনি, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বল, কি কথা? মোহানা, মামনি, ইশতিয়াক আহমেদকে তুমি চেনো? কেন রে, ইশতিয়াক আহমেদকে দিয়ে কি করবি তুই? কিছু না মামনি, এমনি ওনার ঘর গোছানোর সময় একটা কার্ড পেলাম, তাতে এই নাম লেখা, তাই জিজ্ঞাসা করলাম। শাহানা বেগম, রিহানের নাম ইশতিয়াক আহমেদ, ওর দাদা রেখেছিলেন এই নাম। দাদার নাম ছিল ইমতিয়াজ আহমেদ, ওনার নামের সাথে মিল রেখেই উনি রিহানের নাম রাখেন ইশতিয়াক আহমেদ।
মোহনা আর কিছু বলতে পারল না। মাম্মি আমি আসছি বলেই রুম থেকে বেরিয়ে গেল। সবকিছু কেমন এলোমেলো লাগছে। বাবার বন্ধুর ছেলে ইশতিয়াক, তার সাথেই তো বাবা বিয়ে দিতে চেয়েছিলেন মোহনার। তাহলে ইশতিয়াকই কি রিহান? কিন্তু তা কিভাবে সম্ভব? ইশতিয়াক তো কালো, পেট মোটা, বদরাগী, লম্পট, ঢ্যাঁড়স, কাকতাড়ুয়া, আর রিহান তো হিন্দি সিরিয়ালের নায়ক। না, কিছুই মাথায় ঢুকছে না। কোথাও একটা ভুল হচ্ছে। আর ভাবতে পারছে না মোহনা। মাথা ব্যথা করছে। কলিং বেলের শব্দ পাওয়া যাচ্ছে। মনে হয় রিহান এসেছে। ৩ বার বেল বাজল। মোহনা তাও উঠল না। খুব মন খারাপ লাগছে মোহনার। কান্না পাচ্ছে। রিহানের সামনে যেতে ইচ্ছা করছে না। শাহানা বেগম দরজা খুললেন। রিহান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তার জন্য অপেক্ষা করতে লাগল। ভেবেছিল মোহনা নাস্তা নিয়ে আসবে, কিন্তু মোহনা আসলো না। রিহান নিচে নেমে এলো। শাহানা বেগম, এই নে তোর নাস্তা। মোহনা মনে হয় ঘুমোচ্ছে, তাই আর ওকে ডাকিনি। রিহান, এখনও ঘুমোচ্ছে? শরীর খারাপ নাকি? শাহানা বেগম, শরীর তো মনে হয় ঠিকই আছে, এমনি ঘুমোচ্ছে হয়তো। রিহান নাস্তা নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। তারপর শাহানা বেগমের দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। রিহান, মা, এখানে একটা ঔষধ আছে, মোহনা ঘুম থেকে উঠলে খাইয়ে দিও। এটা খেলে পায়ের ব্যথা কমে যাবে। শাহানা বেগম, কাল সকালে তো দেখলাম পায়ের ব্যথা সেরে গেছে, এখন আবার ঔষধ লাগবে কেন? রিহান, গতকাল রাতে আবার কেটেছিল, সেই জন্য ঔষধ এনেছি। শাহানা বেগম, দেখো দেখি কি অবস্থা। এই মেয়ে তো কিছুই বলল না আমাকে। সারা দিন শুধু এই কাজ করে, ওই কাজ করে, কোনো কথা শোনে না আমার। হ্যাঁ, দেখলাম তো, আমার ঘর আলমারি সব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রেখেছে। আচ্ছা বাবা, একটা কথা বলি? বলো। শাহানা বেগম, মোহনা তো কিছুদিন হলো আমাদের এখানে আছে। ও বাড়ি থেকে অল্প কিছু কাপড় এনেছে। ওকে তো কিছু কাপড় চোপড় কিনে দেওয়া উচিত আমাদের, তাই না? রিহান নাস্তা খেতে খেতে উত্তর দিল, শাহানা বেগম, তাহলে যা না বাবা ওকে নিয়ে। কাল তো শুক্রবার, তোর অফিস নেই। ওর কি কি লাগে সব কিছু কিনে দিস। আর হ্যাঁ, সুন্দর দেখে একটা শাড়ি কিনিস ওর জন্য। সামনে তোর বিয়ে না, তোর বিয়ের দিন আমরা সবাই ভালো কাপড় পরব। ওরও তো একটা ভালো কাপড় পরতে হবে। রিহান, মা, তোমার মাথা ঠিক আছে? সামনে আমার বিয়ে, তোমাকে কে বলল? বিয়ের কথা তো চলছে, ওরা রাজি না হলে অন্য মেয়ে দেখব। বিয়ে আমি তোকে দেবই, আর সেটা ১ মাসের মধ্যে। রিহান, বুঝলাম, এখন আমি ওপরে যাচ্ছি, একটু রেস্ট নিব। তুমিও গিয়ে রেস্ট নাও। বাবা ফিরলে ডেকো, একসাথে ডিনার করব। শাহানা বেগম, আচ্ছা বাবা যা। রিহান, আর মনে করে মোহনাকে ঔষধটা খাইয়ে দিও। আচ্ছা, মনে থাকবে, তুই যা রেস্ট নে। রিহান নিজের রুমে চলে গেল। রাতে ডাইনিং টেবিলে সকলে ডিনার করতে বসল। মোহনা এলো না। শাহানা বেগম মোহনাকে ডাকতে গেলেন রুমে। মোহনা জানালো সে পরে খাবে, এখন ক্ষুধা নেই। মোহনার কিচ্ছু ভালো লাগছে না। সে এখনও সত্যিটা বুঝে উঠতে পারছে না। খুব অস্বস্তি লাগছে তার। সত্য মিথ্যার মাঝখানে থাকাটা অনেক বেশি যন্ত্রণার। সবার খাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। শাহানা বেগম মোহনার রুমে খাবার এবং ঔষধ নিয়ে আসেন। শাহানা বেগম, মোহনা, খাবারটা খেয়ে নে মা। খাবার খেয়ে এই ঔষধটা খেতে হবে। মোহনা, কিসের ঔষধ মাম্নি? শাহানা বেগম, পায়ে নাকি আবার ব্যথা পেয়েছিস? আমাকে তো জানাসনি কিছু। রিহান বলল একটু আগে, ওই তো ঔষধ এনেছে, তুই ঘুমিয়েছিলি তাই আমার কাছে দিল। তাড়াতাড়ি উঠে খেয়ে নে মা, তোর খাওয়া হলে আমি একটু শুব। কোমরের ব্যথাটা আবার বেড়েছে। মোহনা ঝটপট উঠে পড়ল। মোহনা, তুমি যাও মামনি, আমি খাবার খেয়ে ঔষধ খেয়ে নেব। শাহানা বেগম, আমি বসছি, তুই আমার সামনে খাবি, নয়তো রিহান আমাকে বকবে। বারবার বলেছে যেন তোকে মনে করে ঔষধ খাওয়াই। মোহনার চোখে জল এসে গেল। যে মানুষটা পরোক্ষভাবে ওর এত খেয়াল রাখছে, ওকে নিয়ে ভাবছে, তাকেই বিয়ে করবে না বলে সে বাড়ি থেকে পালালো। মোহনা দ্রুত খাবার খেয়ে ঔষধ খেয়ে নিল। শাহানা বেগম মোহনার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন। পরদিন খুব সকালে মোহনার ঘুম ভাঙল। মোহনা ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে পা বাড়াল। মামনির কোমরে ব্যথা, আজ আর মামনিকে রান্নাঘরের কোনো কাজই করতে দিব না। ভাবতে ভাবতে রান্নাঘরে ঢুকতে যাবে এমন সময় মোহনা সজোরে ধাক্কা খেল রিহানের সাথে। এক পলক তাকিয়ে মোহনা দ্রুত পিছনে সরে গেল। মোহনা, সরি, আপনি এখানে ছিলেন বুঝতে পারিনি। রিহান, খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু চা বানাই। মোহনা, চা খাবেন? আমাকে ডাকলেন না কেন? আমি বানিয়ে দিতাম। রিহান, আমি ডাকলেই আপনি আসতেন? মোহনা, আপনি রুমে যান, আমি চা বানিয়ে আনছি। রিহান, থ্যাঙ্কস, আমি এখানেই থাকি। মোহনা কোনো কথা বলল না।
চুপচাপ চা বানাতে শুরু করল। রিহান, পায়ের কি অবস্থা? ব্যথা কমেছে? মোহনা মনে মনে বলল, ব্যথা তো সেদিনই কমে গেছে যেদিন আপনি ছুঁয়ে দিয়েছিলেন। রিহান, কি হলো? ব্যথা কমেনি তাই তো? ঔষধ খাননি নিশ্চয়ই? না না, ব্যথা তো এমনিতেই কমে গেছিল, ঔষধের কোনো দরকার ছিল না। তাই না? তাহলে কাল অফিস থেকে ফেরার পর থেকে আপনাকে একবারও দেখলাম না কেন? মোহনা কোনো কথা বলল না। রিহান, আমার কিন্তু খুব টেনশন হচ্ছিল। মোহনা, কেন? আমার মনে হচ্ছিল আপনার শরীর বেশি খারাপ ছিল, তাই রুম থেকে বের হননি। না না, তেমন কিছু না, এমনি মনটা একটু খারাপ ছিল তাই। রিহান, মন খারাপের কারণটা কি জানতে পারি? মোহনা, পরে বলবো। রিহান, তা এখন কি মন ভালো হয়েছে? না, ওয়েট, আপনার মন ভালো করার ব্যবস্থা করছি। মোহনা, কিভাবে? রিহান, আমার সাথে ঘুরতে যাবেন? মোহনা, কোথায়? রিহান, যেখানে আমি নিয়ে যাব। মোহনা কিছু বলল না, একটু হাসল, তারপর এক কাপ চা রিহানের দিকে এগিয়ে দিল। রিহান, আপনি নিবেন না? মোহনা, আমি বাসি পেটে চা খাই না। রিহান, ভালো অভ্যাস। রিহান চায়ের কাপ হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। মোহনা সকালের নাস্তা বানিয়ে টেবিলে সাজাতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। টেবিলের ওপর নাস্তার প্লেট রেখে মোহনা দরজা খুলল। দরজা খুলতেই রফিক সাহেবের হাসি মুখ চোখে পড়ল মোহনার। হা হা হা, আসো আসো, ভেতরে আসো। মোহনা অবাক হয়ে তাকিয়ে রইল। কাকে ভেতরে আসতে বলছেন আঙ্কেল? মোহনা রফিক সাহেবের পেছনে উকি দিল। একটা মেয়েকে সাথে করে এনেছেন তিনি। মোহনা, উনি কে আঙ্কেল? রফিক সাহেব চেঁচিয়ে জবাব দিল। রফিক সাহেব, তোমাকে বলতে হবে ওকে? তারপর মৃদু স্বরে জিজ্ঞাসা করল, শাহানা বেগম কি আশেপাশে আছে নাকি? মোহনা, জি না। রফিক সাহেব, কোথায় তিনি? মোহনা, মামনির শরীর ভালো না, উনি ঘুমোচ্ছেন। রফিক সাহেব অতি আনন্দে ভিলেনি হাসি দিলেন। হা হা হা, ঘুমোচ্ছে না? পাশের মেয়েকে, আসো আসো, ভেতরে আসো। রফিক সাহেব মেয়েটাকে নিয়ে ডাইনিং টেবিলে বসলেন। রফিক সাহেব, মোহনাকে, চা নাস্তা আছে কিছু? মোহনা, জি আছে, দাও দাও, নাস্তা দাও, নাস্তা খেতে খেতে কথা বলি। পাশের মেয়েকে, তা কি যেন নাম তোমার? মেয়েটা, আমার নাম কাকলি। রফিক সাহেব, বাহ কাকলি, ভালো ভালো, তা বাড়িতে কে কে আছে তোমার? কাকলি, বাবা মা আর আমরা 7 বোন। রফিক সাহেব, 7 বোন, হা হা হা, ভালো ভালো। মোহনা নাস্তা বেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। রফিক সাহেব মোহনাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে, যাও রিহানকে ডেকে আনো। মোহনা রিহানকে ডাকতে রিহানের রুমে গেল। রিহান বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমে মৃদু সাউন্ডে রবীন্দ্রসঙ্গীত বাজছে। মোহনা বারান্দায় দরজায় গিয়ে দাঁড়াল। মোহনা, শুনুন। রিহান তাকালো। মোহনা, আঙ্কেল আপনাকে ডাকছেন। রিহান, এত সকালে বাবা ডাকছে কেন? মোহনা, একজন এসেছে। রিহান, এত সকালে কে এসেছে? মোহনা, ওই যে কাক, হাঁচি দিল। রিহান, কি, কে এসেছে? মোহনা, ডাইনিং রুমে কাক, হাঁচি দিল। কি হো, ডাইনিং রুমে কাক ঢুকল কিভাবে? চলেন তো দেখি। রিহান দ্রুত ডাইনিং রুমের দিকে ছুটে গেল। মোহনা, শুনুন, কাক না, শুনুন, কাক, হাঁচু। রিহান ডাইনিং রুমে এসে দাঁড়ালো। এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগল। রফিক সাহেব, হে হে, যা খুঁজছ তা এখানে এখানে। রিহান, ডাইনিং রুমে নাকি কাক? কাকলির দিকে চোখ পড়ল। কাকলি, হোয়াট, কাক? রফিক সাহেব, কাকলি কাকলি, ও হচ্ছে কাকলি, তোকে দেখতে আসছে। রিহান, মানে কি? আমাকে আবার দেখার কি হলো? মোহনা এসে রিহানের পেছনে দাঁড়ালো। রফিক সাহেব, হে হে, দেখবে না, দেখার মতোই তো ছেলে আমার, এক্কেবারে রাজপুত্র, এমন ছেলে কোটিতে একটাও মেলে না, হে হে হে, তাই না? মোহনার দিকে তাকিয়ে। মোহনা কোনো জবাব দিল না। রিহান, বাবা, কি হচ্ছে এসব? কে উনি? কাকলি, হায়, আমি কাকলি। রিহানের দিকে হাত বাড়িয়ে দিল। রিহান কাকলির সাথে হাত মেলালো। রিহান, আমি রিহান। কাকলি, নাইস টু মিট ইউ, আমরা বসে কথা বলি। মোহনা তাকিয়ে তাকিয়ে দেখছে আর রাগে মনে মনে কটকট করছে। মেয়ে মানুষ হাত বাড়ালেই ধরতে হবে? রনি ভাইয়া ঠিকই বলেছিল, চরিত্রে ঠিক নাই, আজ তো কাকতারুয়া একটা। হুহ। রফিক সাহেব, রিহান কাকলি ডাইনিং টেবিলে বসল। রফিক সাহেব, এই মেয়ে, রিহানকে নাস্তা দাও, আমরা খেতে খেতে কথা বলি, যা ক্ষুধা পেয়েছে। রিহান, আমি পরে নাস্তা করব, তোমরা খাও। রফিক সাহেব, আচ্ছা, ভালো ভালো, এবার আসল কথায় আসি, কাকলি মেয়েটা সুন্দর না? রিহান কাকলির দিকে তাকালো, কিছু বলল না। রফিক সাহেব, হে হে, লজ্জা পাচ্ছে। লজ্জার কিছু নেই, বল বল, সুন্দর না?
রিহান হ্যাঁ সুন্দর। মোহনা আবার মনে মনে কটকট করতে লাগল, লম্পট ছেলে কোথাকার, প্যান্ট শার্ট পরা মেয়ে দেখলেই সুন্দর লাগে তাই না? নির্লজ্জ মেয়ে মানুষ, সুন্দর ছেলে দেখলেই কেমন হাত বাড়িয়ে দেয়, সে নাকি আবার সুন্দর। হুহ! রফিক সাহেব, হে হে, বলেছিলাম না পছন্দ হবে, তাহলে পাকা কথা সেরে ফেলি। রিহান, কিসের পাকা কথা? রফিক সাহেব, কিসের আবার, তোর বিয়ের। রিহান, কি বিয়ে, কার সাথে? হে হে হে, কাকলির সাথে, কাকলি চা বানাতে পারে। রিহান, বাবা আমি মাপে ডাকি? রফিক সাহেব চুপসে গেলেন। রফিক সাহেব, আবার শাহানাকে কেন? সে তো ঘুমোচ্ছে, তার শরীর খারাপ, তাকে একটু শান্তিমতো ঘুমোতে দে। পেছন থেকে শাহানা বেগম কথা বলে উঠলেন। শাহানা বেগম, আমি শান্তিমতো ঘুমালে তোমার খুব সুবিধা হয় তাই না? শাহানা বেগম এসেছেন দেখে মোহনা খুশিতে গদগদ হয়ে গেল, যেন এইবার যুদ্ধে জয়লাভ নিশ্চিত। রফিক সাহেব চমকে পেছনে তাকালেন। রফিক সাহেব, হে হে শাহানা বেগম, তোমাকেই তো খুঁজছিলাম এতক্ষণ, ঘুম থেকে কখন উঠলে? শাহানা বেগম, যখন ছেলের বিয়ের পাকা কথা সেরে ফেলছিলে। হে হে, কি যে বলো, তোমাকে ছাড়া হয় নাকি এসব? শাহানা বেগম, ও কে? রফিক সাহেব, ও কে? শাহানা বেগম, ওটা কে, ছেলে নাকি মেয়ে? রফিক সাহেব, মেয়ে মেয়ে, ওর নাম কাকলি, খুব ভালো মেয়ে, মর্নিং ওয়াকে যায়, 3 বেলা চা খায়, নিজে বানিয়ে খায়। শাহানা বেগম, তা এখানে কি চায়? রফিক সাহেব, সুন্দর না মেয়েটা? বান্দর দেখেছ কখনো? মেয়েটা একদম বান্দরের মতো দেখতে। সুন্দর কাকে বলেছেন তুমি? এই যে মোহনাকে দেখো, একে বলে সুন্দর, পরীর মতো মেয়ে আমার। কাকলি উঠে দাঁড়ালো। আঙ্কেল। রফিক সাহেব কথা বলেই যাচ্ছেন। রফিক সাহেব, আমাদের রিহানের তো বিয়ে দিতে হবে তাই না? দিনকাল ভালো না, আজকাল এমন ভালো মেয়ে পাওয়া সহজ কথা না, পেয়েই যখন গেছি দিয়ে দাও দিয়ে দাও। শাহানা বেগম চোখ পাকিয়ে তাকালেন। শাহানা বেগম, কি দিয়ে দেব? রফিক সাহেব, বিয়ে? শাহানা বেগম, বের হও বলছি। রফিক সাহেব, কাকলিকে, এই মেয়ে, শুনছ না শাহানা বেগম বের হয়ে যেতে বলছেন, যাও যাও বের হও বাড়ি থেকে। কাকলি রাগে গটগট করে বেরিয়ে গেল। রফিক সাহেব, হে হে হে, বেরিয়ে গেছে। শাহানা বেগম, আমি তোমাকে বেরিয়ে যেতে বলেছি। ইয়ে মানে শাহানা বেগম, বলছিলাম কি আজকের মতন মাফ করে দেওয়া যায় না? শাহানা বেগম খপ করে রফিক সাহেবের হাত ধরলেন, তারপর টানতে টানতে ওপরে নিয়ে গেলেন। রুমে চলো, তোমার আজকে সারা দিন চা খাওয়া বন্ধ। রিহান চুপ করে ডাইনিং টেবিলে বসে আছে, কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর মোহনা কথা বলল। মোহনা, আপনাকে নাস্তা দেব? রিহান, মোহনা নাস্তা দিল। রিহান, আপনি খাবেন না? মোহনা, মামুনি আর আমি একসাথে খাব। রিহান, ওকে। রিহান নাস্তা শেষ করে উঠতে যাবে, এমন সময় মোহনা প্রশ্ন করল। মোহনা, একটা কথা বলি? মোহনা, কাকলি কি সত্যিই সুন্দর? মা কি বলল শোনেননি? হ্যাঁ শুনেছি, বান্দর বলেছে। আর কিছু শোনেননি? আর কি? একজনকে পরী বলেছেন। সে তো এমনি বলেছেন, আমাকে স্নেহ করেন তাই। রিহান, মা এমনি এমনি কিছু বলেন না, যেটা সত্যি সেটাই বলেন। রিহান উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল।